এগুলিকে বের করে দেওয়া উচিত। তার শরীরে আগুন ধরেছে, তার শরীর পুড়ে গেছে, সে কি রিক্সা খুঁজতেছে রে ভাই? ঐক্যমত্যে পৌঁছেছে দলগুলো, সেই কাজ একদিকে যেমন এগোচ্ছে, এর পাশাপাশি নানান ধরনের বিতর্ক থেমে নেই। মাইলস্টোনের ঘটনা সরকার যেভাবে সামলেছে সে নিয়ে প্রশ্ন আছে। এর পাশাপাশি রাজনৈতিক নেতারা অনেক সময় বলছেন যে শুধুমাত্র বিপদ হলেই প্রধান উপদেষ্টা তাদের ডাকছেন, অন্য সময় তারা ডাক পাচ্ছেন না। এই যে সবাইকে নিয়ে আসলে সামনে কোনো একটা সুষ্ঠু পরিস্থিতিতে নির্বাচন করা, সেটার অন্তরায়গুলো আসলে কি কি? এই যে রাজনৈতিক দলের নেতাদের যে বক্তব্যটা বললেন যে অন্য সময় ডাক পাচ্ছেন না, অন্য সময় ডাক না পেয়ে তারা কি মিস করছেন? ওই জুসের মিস করছেন না কি মিস করছেন? ওনার সঙ্গে গেলে পরে কি আলাপ হয়? আপনি আমাকে দেখান যে ডক্টর ইউনূস এ পর্যন্ত গত 10-11 মাসে যে কটা মিটিং করেছেন, সেই মিটিংগুলিতে কনক্রিট দেশের জন্য কি আসছে দেখান তো আপনি আমাকে। সে খালি এইটুকু নিশ্চিত করতে চেয়েছেন যে ওনার অবস্থানটা সব পলিটিক্যাল পার্টিগুলো যেন মেনে নেয়। এই একটা কাজ ছাড়া আর উনি কোনো কাজ করেন নাই। আর যে কাজটা করেছেন সেটা হলো, আমি যদি বড় দল হিসেবে বিএনপির কথা বলি, সেটা হলো বিএনপিকে পলিটিক্স কিছুটা শিখাইছেন। বিএনপি বড় পার্টি তো মাঝে মাঝে একটু ঝামেলা করে। আমি একটু উদাহরণ দিয়ে বলি, বিএনপি বলছিল না 3 জন উপদেষ্টা তারা পদত্যাগ চায়। এটা বলার পরে প্রথম যে মিটিংটা প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির হয়েছে, সেই মিটিংয়ে ওই 3 জনের একজন এটা বসায় রাখছে, করো আমার সঙ্গে মিটিং করো, পরে মানে নিয়ে করো। দ্বিতীয় যে মিটিংটা হয়েছে আপনার, তারপরে যে মিটিংটা হয়েছে 13 জুন ইংল্যান্ডে, সেটা পুরো জিনিসটা দিয়ে দিয়েছে আরেকজনের হাতে, খলিলের হাতে। বিএনপি কিন্তু খলিলের পদত্যাগ চাইছিল, তার হাতে দিয়েছে, সেই পড়ছে। তার পাশে ওই আমির খসরু মাহমুদ চৌধুরীর পাশে বসে আসে পড়া শোনাইছে যৌথ বিবৃতি। আমির খসরু মাহমুদ চৌধুরী হাসি মুখে বলছে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট, সম্পূর্ণ সন্তুষ্টি নিয়ে এসে পরে দেখে আর কিছু হয় না। আমি তখনই বলছিলাম আপনি নিশ্চিত থাকেন 3rd মিটিংয়ে মাহফুজ আলম আসবে, একাধিক জায়গায় বলছিলাম। এবং কালকে সে 3rd মিটিং হলো, এবং ঠিকই আর কাউকে দরকার নাই, মাহফুজ আলমকে নিয়ে আসছে। হলো তো এবার যে 3 জনকে আপনি বলছেন পদত্যাগ করো, ওই 3 জনের সঙ্গে তোমার বসাই দিলাম, কেমন হলো? কিন্তু বিএনপি তো সেই দাবিতে এখন আর নেই। ওই দাবি ত্যাগ করছে, এটা কি আপনি শুনছেন কোথাও? নতুন করে করতে হতো শুনে, নতুন করে উচ্চারণ করা দরকার নেই, ত্যাগ করছে শুনছেন? বলছে পর্যন্ত যে ওই দাবি আমরা ত্যাগ করলাম। ওনাদের সঙ্গে মিটিংগুলি করার পর না না আমার কথা, ওনাদের সঙ্গে মিটিং করার পর 3 জনের সঙ্গে 2 জনের সঙ্গে দেখা হয়েছে, আমরা এত মুগ্ধ হয়ে গেছি যে 3য় জন নিয়ে আমার সেই দাবিটা নাই বলছে। বলে না লন্ডন বৈঠকের সন্তুষ্টির অর্থটা কি? বিএনপির সন্তুষ্টির কোনো অর্থ নাই। বিএনপি 1 লাখ খুশি হয়েছে, কোনো অর্থ নাই। ওই বৈঠকে বিএনপি কি পাইছে ভাই? এর বিএনপি একজন লিডার আছে, তাকে আমি প্রশ্ন করি কি পাইছে বিএনপি, আমি এখনো জানি না। আমি তখনই বলছিলাম যে দেখেন 7 তারিখে ঈদ ছিল, 7 জুন আর 13 জুন তারা মিটিং করলো, মানে 1 সপ্তাহের মধ্যে 2টা ঈদের আনন্দ বিএনপির জন্য। তাই আমি বললাম কি ভাই ঈদটা তো করছেন 2টা, কোনো সন্দেহ নাই, কিন্তু এটা কিসের ঈদ ছিল? কোরবানির ঈদ ছিল। এখন কি বিএনপি 2বার কোরবানি হলো কিনা বুঝতে পারতেছি না। এখন নির্বাচনে এগিয়ে আনাটা নির্বাচন কি বিএনপি বলেন? সবাই তো আশা করছে কিন্তু মিটিংটা আসার পরে যে রমজানের 1 সপ্তাহ আগে হলেও নির্বাচন হতে পারে। কথার মার পেছে কি বলছে ডক্টর ইউনূস, যদি এখন মনে করেন এপ্রিলে নির্বাচন করে, ওই কথার ওই যে যৌথ ঘোষণা, ওর মধ্যে কিন্তু আপনাকে আটকাতে পারবেন না। ওর মধ্যে আছে যে ওনার, এবং সর্বশেষ গত সপ্তাহে কুমিল্লায় গেছিল আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি, সে ওখানে যেয়ে বলছে যে প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা কোন তারিখ ঘোষণা করছে? এপ্রিলের 1st উইকে, এপ্রিলের মানে প্রথমার্ধে প্রধান উপদেষ্টা ঘোষিত তারিখ কিন্তু এটা। এবং এই যৌথ ঘোষণা যে আছে রমজানের আগের সপ্তাহে নির্বাচন হতে পারে, তার আগের বাক্যটা কি ছিল? যে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন নির্বাচন হবে এপ্রিলে, ওই বাক্যটা কিন্তু আছে, পড়ে দেখেন। তো এখন তাও বিএনপি খুশি হয়েছিল। এখন বিএনপির মধ্যে একটা বড় দল, আমি তো বারবার বলছি একটা কথা, সেটা হলো কি যে আমি মনে করতাম একটা জিনিস, যখন এই গভর্নমেন্টকে আসলে টিকায় রাখছে, কি অনেক কথা বলে, আমি মনে করি এই গভর্নমেন্টকে আসলে টিকায় রাখছে বিএনপি। কালকে যদি বিএনপি বলে যে গভর্নমেন্টের সঙ্গে আমরা নাই, এইটুক বলে ওদের মাঠে নামতে হবে না, এইটুক বলে এই গভর্নমেন্ট 10 দিন টিকবে না। কিন্তু যখনই নাকি ডক্টর ইউনূস দেখে যে আমার তো একটু মানে পাটা নড়বড় করতেছে, মাটি নড়তেছে, চট করে চা পানি খাওয়ার জন্য, এর আগে চা কফি খাওয়াতে, এবার দেখলাম জুস খাওয়াইছে, খাওয়ানোর জন্য বিএনপিকে ডাকে, বিএনপিও যায় খুশি বলে।
যে আলাপ সালাপ করে সে বাইরে মুখ বেজার করে কয়ে যে আমরা সন্তুষ্টটা বলে। আপনার হিসেবে বিএনপির কি করণীয় ছিল, বিএনপির কি করা উচিত ছিল? বিএনপি যেটা বলবে শুনেন, বিএনপি তো জনগণের দল রে ভাই। ডক্টর ইউনূসের কিন্তু জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নাই, বিএনপি কিন্তু আছে। কারণ বিএনপি দেশের মানুষকে নিয়েই চলবে, মানুষ ছাড়া বিএনপি আছে তত নাই। মানুষ যদি বলা যায় সে কোনো মানুষ আর নাই, থাকবে না, তাহলে বিএনপি কোনো অস্তিত্ব আছে? নাই তো ভাই। বিএনপি তো জনগণের দল। তো বিএনপি যে কমিটমেন্ট জনগণের কাছে করে, বিএনপি যে আন্দোলনটা জনগণকে নিয়ে করে, বিএনপির উচিত ছিল সে আন্দোলনই থাকা। বিএনপি যে প্রথম যে ভুলটা করছে, বিএনপি প্রথম বললো 31শে ডিসেম্বরের পরে একদিনও না, বিএনপির লিডার এটা বলে নাই, বলছে। তা আপনি যে 31শে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেলেন, শিফট করলেন 2 মাস, কার সঙ্গে আলাপ করে করছেন? জনগণের সঙ্গে আলাপ করছিলেন? জনগণ তো আপনার 31শে ডিসেম্বরের দাবির সঙ্গে একমত পোষণ করছে। কিভাবে করলো সেটা? তাহলে কেন করলো তারা বলেন আপনি? মানে আগের দাবির সাথে জনগণ যে একমত পোষণ করেছে সেটা আপনার কেন মনে হলো? আমি একজন জনগণ, আমি বুঝি, আমি আমারটা বুঝি না? আপনারটা নিশ্চয়ই বোঝেন। হ্যাঁ, আমি আমারটা বুঝি। এবং আমি তো মনে করি ইলেকশন করি নাই, আমি আমার যে ওয়েবসাইট একটা আছে, আমার একটা ইউটিউব আছে, ওখানে আমি একাধিকবার করছি, আপনার মানে জরিপ করছি। 70-80 হাজার লোক আমাকে ভোট দিচ্ছে রে ভাই। এটা তো 18 কোটি মানুষের দেশ। হোক, 18 কোটি মানুষের মতামত কে নিয়ে আসছে বলেন তো? বাংলাদেশের ইতিহাসে 52 বছরে 18 কোটি মানুষের মতামত নিয়ে আসছে কয়জন বলেন? সেজন্যই জানতে চাচ্ছি যে ফেব্রুয়ারিতে তারা রাজি নয় এবং ডিসেম্বরে রাজি, এটা কি ওই 70-80 হাজার ভোটের থেকে আপনার ধারণা? তা না, 70,000 না, 7 জন লোক যদি বলে, মানে আমি একাই বলছি। আপনার বিএনপি কোনো ব্যাখ্যা দিছে কেন তারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেল? জি, কোনো ব্যাখ্যা দিছে? একটা ব্যাখ্যা দেখ যে আমরা এই কারণে মনে করলাম যে ফেব্রুয়ারিতে শীত পড়বে না, শীত কম পড়বে, আমরা ওখানে চলে গেলাম, ওই সময় রোজা থাকবে অথবা রোজার আগে হবে, তারা কোনো ব্যাখ্যা দিছে? জি, ধন্যবাদ। এই পর্যায়ে আসতে চাই, এই যে নানান ধরনের সংকট এবং নানান শক্তি ক্রিয়াশীলতায় দেশ অস্থিতিশীল হচ্ছে বলা হচ্ছে এবং বিভিন্ন আন্দোলনের উদাহরণ টানলেন জনাব মাসুদ কামাল। এর মধ্যে গতকালকেই সচিবালয়ের যে ঘটনা, সেটাও নানান ধরনের তত্ত্ব আমরা সেটাকে কেন্দ্র করে দেখেছি। এই মুহূর্তে আসলে মোটামুটি এক ধরনের স্থিতিশীলতা রক্ষা করে যদি নির্বাচনের দিকে এগোতে হয়, কি কি করা প্রয়োজন? শুনেন, এখন যেগুলো হচ্ছে না, এটা হলো কি ব্লেম গেম হচ্ছে, কি ট্যাগিং হচ্ছে। সরকার যেখানে এটাকে সুবিধা করতে পারছে না, অথবা সরকার যেখানে এলোমেলো বাধাই দিচ্ছে, সেখানে তারা চট করে ফ্যাসিবাদ খুঁজতেছে। আপনি দেখেন কালকে এবং আজকে যে পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং, এই মিটিংয়ে কিন্তু তারা কিন্তু ফ্যাসিবাদ খুঁজতেছে খালি। এখন একটা দল তাকে আপনি নিষিদ্ধ করছেন, তার ছাত্র সংগঠন নিষিদ্ধ করছেন, তাদের কার্যক্রম নিষিদ্ধ করছেন, এবং তাদেরকে আপনি সবচেয়ে বেশি ভয় পাচ্ছেন এখনো। সেই দলটা তো নাই। এখন আপনি বলবেন এই দলের অনেক সমর্থক আছে সারা দেশে, যদি অনেক সমর্থক থাকে সে দলটাকে আপনি নিষিদ্ধ করলেন কেন? যে দলের অনেক সমর্থক থাকে সেটা তো একটা বড় দল, তা আপনি নিষিদ্ধ করার কে? আপনি তো বিচার বিভাগের এই একটা আলোচনার মাধ্যমে করতেন, আপনি তো নির্বাহী দেশে নিষিদ্ধ করছেন। কাজে এখন যেটা হচ্ছে, মনে করেন কালকে যে স্টুডেন্টদের যে গন্ডগোলটা হলো, আচ্ছা স্টুডেন্টদের আসার মানে তারা কেন আসলো? ঠিক আছে, একটা দাবি নিয়ে আসছে, তারা শিক্ষা উপদেষ্টা পদত্যাগ চায়। শিক্ষা উপদেষ্টা পদত্যাগ চাওয়াটা কেন নাই? সোমবার দিন ঘটনা ঘটছে দুপুর 1টায়, তারপর সারাদিন গেল, আপনি 14 ঘন্টা পরে রাত্র 2:45 আপনি পরীক্ষা, পরের দিনের পরীক্ষা, সেটা আপনি স্থগিত করলেন। রাত্র 2:45 সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে পরে জেগে আছে যে কখন আমি পাবো ফেসবুকে সেই ঘোষণাটা। তাও তো পরের দিন পরীক্ষা দিতে গেছে। তো এই যে পুরো জিনিসটা, এই যে একটা লেজি গোবরে করে ফেলানোটা, এটা কার ব্যর্থতা? শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতা। শিক্ষা মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, ওনার ব্যর্থতা। দেখেন আরো কি হাস্যকর ব্যাপার, ওনার মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত যদি মধ্যরাতে নিয়ে থাকে, সেই সিদ্ধান্তটা প্রকাশ করবে কে? প্রকাশ করতেছে মাহফুজ আলম, প্রকাশ করতেছে আসিফ মাহমুদ। তো সরকারকে ওরা চালাচ্ছে কেন? শিক্ষা মন্ত্রণালয়ে কোনো একটা জিনিস যদি সিদ্ধান্ত হয়, তো শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করুক। তো তারা এই যদি হয় তার অবস্থানটা, মানে সে তো মোটামুটি মানে মিজারেবলি ফেল করছেন উনি। তো ওনার জন্য ওনার যদি পদত্যাগ কেউ যদি একটা মিছিল যায়, তাকে আপনি পুলিশ দিয়ে পিটাবেন কেন? আপনি থামান, জিজ্ঞাসা করেন এই তাদের এই দাবি, স্টুডেন্টদের দাবিটা কি খুবই অযৌক্তিক ছিল? সরকার তরফ থেকে বলা হয়েছে যে তারা সচিবালয়ের ভেতরে ঢুকেছেন এবং ভেতরে ভাঙচুর করেছেন। ঢুকেছেন, তার আগেই তারা থামাতে পারতেন, আলোচনার চেষ্টা করছেন, আলোচনার চেষ্টা তো হয় নাই।
আর তারপরে সরকার কি করলেন, সচিবকে সরাই দিলেন। মানে সচিব হলো গিয়া সমস্ত তাহলে এতদিন ধরে এই সরকারের কি শিক্ষা ব্যবস্থা তো একদম মানে ভয়ঙ্কর অবস্থা। স্কুলের বই দিতে পারে না মানে বছরের প্রথম 3 মাস। তো এই সমস্ত ব্যাপারে তারা কোন রকম পদক্ষেপ নিছে না। আমি তো মনে করি যে এই লোকগুলিকে বের করে দেওয়া উচিত। এই আবরার সাহেবকে বের করে দেওয়া উচিত, লোক ভালো, অযোগ্য। তারপরে আপনার নূরজাহান বেগম, ওনাকে বের করে দেওয়া উচিত। যদি উনি অসুস্থ হয় ঠিক আছে, ওনাকে আইসিইউতে রাখেন, সমস্যা নাই তো কোনো। তো আমার আইসিইউ লোকের স্বাস্থ্যমন্ত্রী বানাতে হবে কেন? তাকে ওখানেই রাখেন। তো এইগুলো হলো কি, একটা সরকার যদি নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট হয় তখন এগুলি দেখা যায়। মন্ত্রী পরিষদের রদবদল করলে, উপদেষ্টা পরিষদের রদবদল করলে কি সমস্যাগুলো সমাধান হবে? এই অকর্মণ্য লোকগুলোতে বিদায় হবে। রদবদল না, কিছু বিদায় করতে হবে অকর্মণ্য লোকগুলোকে। 10 মাসের নিশ্চয়ই বুঝতে পারছেন কে কাজের আর কে অকাজের। অকাজের লোকগুলোকে বিদায় করেন, সমস্যা তো নাই। তাদেরকে আমরা মাথায় করে রাখবো, কাউকে আইসিইউতে রাখবো, কাউকে মাথার উপর রাখবো, যে আপনি খুব ভালো মানুষ, থাকেন ওখানে, থাকুক, প্রবলেম তো নাই। কিন্তু তাকে এনে চেয়ারে বসাতে হবে কেন? কারণ সে তো চেয়ারটাকেও নষ্ট করতেছে, কোনো কাজও করতেছে না। তো তাকে তো আমার দরকার নাই। যে লোকটা পারবে সেই লোকটাকে আনেন। তা তো উনি আনবেন না, উনি ওনার নিজের পরিচিত লোকগুলিকে আনবেন। উনি এটাকে আরেকটা গ্রামীণ বানিয়ে বসে রয়েছেন। তো এগুলি তো হলো কি বললাম তো, এই গভর্নমেন্ট উনি এটা ভাবেনি না, বুঝেনি না এতে দেশের কি ক্ষতি হতে পারে। উনি তো ভাবেন না। তো উনি ভাবেন যে আমার গ্রামীণের কি লাভ হলো, আমার উপরে অনেকগুলি মামলা ছিল, আমি এই মামলাগুলির কি হলো, উনি ওগুলো ভাবেন। ওই যে উনি যখন খুব বেকায়দায় পড়ছিলেন, বলছিলেন না যে রূপকথার দেবীরা থাকে, দেবীদের অভিশাপ পড়ছে, দেবীদের অভিশাপ থেকে আমরা মুক্ত হয়েছি, উনি মুক্ত হয়েছেন। কিন্তু আমরা যে আবার দানবের অভিশাপের মধ্যে পড়ে গেছি, এটা কেরকম আমরা, এটা তো বলার কোনো চান্স কেন সেটা মনে হচ্ছে? হ্যাঁ, দানবের অভিশাপ কেন মনে হচ্ছে? বাহ, আপনি টের পাচ্ছেন না কেন মনে হচ্ছে? দেখেন, আমি আপনার একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি। কালকে একটা স্কুলে, সোমবার দিন স্কুলে এতগুলি ঘটনা ঘটলো। জাস্ট আপনি ভাবেন, আপনি ভিডিওগুলো দেখেছেন, যতটুকু দেখেছেন, একটা ছেলে তার শরীরে আগুন ধরেছে, তার শরীর পুড়ে গেছে, সে কি রিক্সা খুঁজতেছে রে ভাই, সে একটা সিএনজি খুঁজতেছে, কেউ যাচ্ছে না। কি ভয়ঙ্কর দৃশ্য। সরকার কি করতে পারতো? সিম্পলি 2টা হেলিকপ্টার পাঠিয়ে দিত। হেলিকপ্টার দিয়ে রোগীগুলি, যত বার্ডের রোগীর কি করতে হয়, যত দ্রুত সম্ভব তাকে আপনার ডাক্তারের কাছে আনতে হবে। আপনি 2টা হেলিকপ্টারে সব রোগীগুলোকে নিয়ে আসতেন। সিম্পল কাজ ছিল রে ভাই। উদ্ধার করে তো বের করতে সময় লাগবে না? তো সময় লাগুক, সময় ওই যে ছেলেটাকে দৌড়াচ্ছে তাকে তো দৌড়াতে হতো না, তাকে নিয়ে তো হেলিকপ্টার ঢুকাইতে পারতো না ভাই, পারতো তো। সবগুলো একসঙ্গে ঢুকাইতে হবে তা বলি নাই। আপনি 10,000 টাকা আনেন, আনতে পারতেন না? আপনি চেষ্টা করছেন, বোঝেনি নাই, অথবা পাত্তাও দেন নাই। আমার ধারণা পাত্তা দেয় নাই। কেন মনে হলো পাত্তা দেয় নাই? সেনাবাহিনী, বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী তো গেল উদ্ধার কাজে। হেলিকপ্টার নিয়ে গেছিল, হেলিকপ্টারই নিতে হবে সেটাই। হ্যাঁ অবশ্যই তাই নিতে হবে, কারণ ওই লোকগুলি তো রিক্সা খুঁজতেছে ভাই, কিন্তু রিক্সা পাচ্ছে না। হেলিকপ্টার ল্যান্ড করার মতন অবস্থা ছিল বলে মনে করেন? এটা আপনি কি মনে করেন? মানে আমার তো জানা নেই, আপনার জানা আছে কিনা? আমি বলি কেন জানা থাকবে না। ওই স্কুলের মাঠের একটু পরে তো খালি খালি জায়গা আছে অনেক। ওই দিয়াবাড়ি ওই জায়গাটা খুব জনবহুল এলাকা তা না, কিন্তু ওখানে হেলিকপ্টার না হয় ওখান থেকে আপনি 500 গজ মানে আপনার হেলিকপ্টারটা ল্যান্ড করতে পারতো। হেলিকপ্টার তো যে কোনো একটা বাড়ির ছাদেও ল্যান্ড করা যায়, করা যাবে না কেন? কাজেই শুনেন, আপনি অজুহাত খুঁজতে পারেন 20টা, কোনো সমস্যা নাই, বাট চেষ্টাটা কতটুকু করেছেন, আন্তরিকতাটা কতটুকু ছিল, এটা কিন্তু আমরা টের পাই। কালকে দেখেন কতটা সিরিয়াস হলে পরে ঘটনা, যে 2 জন উপদেষ্টাকে 7 ঘন্টা আটকে রাখলো, কল্পনার বাইরে। হ্যাঁ, কল্পনার বাইরে। আপনি ভাবেন 2 জন, অথচ দেখেন কি ট্র্যাজেডি। মানে 1 বছর আগে আসিফ নজরুল কোথায় ছিলেন? এই জনগণের মাঝখান থেকে উনি দাঁড়ায় ড্রামের উপর দাঁড়ায় কথা বলতেছেন, আর এখন জালনার গারদের ভেতর থেকে কথা বলতে হচ্ছে। আসিফ নজরুল বুঝেন ওনার চেঞ্জটা কোথায় হয়েছে? হয়তো উনি বলেন আমার তো কোনো চেঞ্জ হয় নাই, আমার টিমের চেঞ্জ হয়েছে। তো টিম হেরে গেলে কি একজন লোক যেতে না? তো এই যে চেঞ্জটা মানুষে দেখেন 6 দফা দাবির মধ্যে 1 নম্বর দাবিটা কি? 1 নম্বর দাবি হলো মৃতের সংখ্যা এবং আহতের সংখ্যা নাম সহ প্রকাশ করতে হবে। কেন এই দাবিটা আসলো ওদের কাছ থেকে? আসলো এই কারণে তারা এই সরকারের উপর আস্থা রাখতে পারছে না। মূল কথা তো এটাই, তারা বিশ্বাস করছে না সরকার যা বলছে সেটা সত্য বলছে। এই যে জনগণের কাছে আস্থাহীনতা,
এই যে জনগণ তাদের বিশ্বাস করছে না একটা সরকারের জন্য, এর চেয়ে অপমানের আর কি থাকতে পারে? জি, ধন্যবাদ। জনাব বাবুল, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে কিছু কিছু দাবির ব্যাপারে এখন পর্যন্ত রাজনৈতিক মতপার্থক্য রয়েছে, সেটা মিটিয়ে সামনে এগোনোর জন্য আসলে কি করণীয় রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেটা নিয়ে কি ভাবছে? আচ্ছা শোনেন, কি মত পার্থক্য আছে বাংলাদেশের জন্মের পরে এই যাবৎকাল সবগুলা রাজনৈতিক দল একসাথে বসে দিনের পর দিন এত আন্তরিকভাবে এত এনগেজড হয়ে যেভাবে অনেক কথা বিষয়ে তো বলছে, একমত শোনেন, হয়েছেন। হ্যাঁ 80% বিষয় একমত হয়েছে। এখন আপনি যদি যেটা বলবেন সেটাই আমাকে একমত হইতে হবে, এটা তো গণতন্ত্র, এটা তো বাকশালী মানসিকতা, এটা তো মানে স্বেচ্ছাচারিতার মতো মানসিকতা। এটা আপনি কি কারণে বলছেন? নিত্য নতুন এক একটা ব্যাপার আপনি সামনে আনছেন। মানে বিএনপি কি বলছে যে বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আলোচনার সুযোগ নেই? ব্যাপারটা কি এরকম? না না, আলোচনার সুযোগ নেই সেটা তো বলছি না, আলোচনা তো হচ্ছে, কিন্তু কেউ কেউ তো এটাও বলছেন এটা না হলে আমরা নির্বাচন করতে দেব না, আমরা নির্বাচনে যাব না। তার মানে কি? হ্যাঁ, এবং যারা যারা আজকেও দেখলাম সার্জিস আলম তার বক্তব্য এত কিছুর পরে, মানে কি বলবো আমি জানি না, এদের মাথায় কি আছে সেটাও জানি না। রাজনীতি শেখার আগেই যদি আপনি বেয়াদবি শিখে যান আর অধ্যত্ব শিখে যান তাইলে তো মুশকিল হয়ে যায়। সে বলতেছে বিচারের আগে এই সরকারের যাওয়ার প্রশ্নই আসে না, চিন্তাও করা যাবে না। আশ্চর্য ব্যাপার। তার মানে এটাও তো স্বাভাবিক চিন্তা। হ্যাঁ, ফাঁসি 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 চাই। তো আপনি তো বিচার ঠিক করে দিচ্ছেন, বিচারের সময় ঠিক করে দিচ্ছেন, বিচার এই যে বিষয় বালখিল্য হঠকারিতা এগুলো আমাদেরকে সংকটে ফেলছে দিনের পর দিন, একটার পর একটা। এর লাগাম সরকারের হাতে আছে কিনা আমি জানি না, এদেরকে যদি ছেড়ে দিছে তারা মাঠে, কিন্তু এখন আর তাদের হাতে আছে কিনা তা আমি জানি না। আজকেই দেখলাম তাদের একজন আবার প্রফেসর ইউনূসকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন স্বাস্থ্যবান, যদিও ঘটনা সত্য, কিন্তু এই মানে পেলে পুষে এখন মানে কি বলবো, আপনি যদি ছেড়ে দেন না, লাগাম হাতে না রাখেন তাহলে যা হবার তাই হবে। এরাও কিন্তু ইউনূস সাহেবকে ধরবে। আপনি মনে করেন না যে একেবারে সবকিছু সামনে ওনাদের একেবারে স্মুথ হয়ে যাবে। সেই জন্য আমি বলি সর্ব অঙ্গে ব্যথা, আপনি কোথায় ওষুধ দিবেন? আপনি বলেন প্রত্যেকটা অঙ্গে আপনার ব্যথা। মানে একদল মানুষ, এই যে মাসুদ কামাল ভাই যেটা বলল, যারা রাজনীতির অভিজ্ঞ না, রাষ্ট্রনীতি সাথে রাজনীতি, রাষ্ট্র দেশ চালানো আর ওই পিএইচডি থিসিস করা, গবেষণা করা, এনজিও চালানো এক বিষয় না। সেটা যদি আপনি আরো প্রলম্বিত করেন, সময় নেন, আপনার কাজ ছিল যে রাজনীতিবিদদের হাতে আপনি যত দ্রুত পাওয়ারটা হ্যান্ড ওভার করে দিতে পারেন। বাংলাদেশে অনেক সংস্কার হয়েছে, আপনি একটা জিনিস বলেন, এটাকে আপনি কি কারণে পজিটিভলি দেখবেন না? ধরেন বিএনপি তাড়াতাড়ি ইলেকশন করার খাতিরে যদি কয় সব সংস্কার তোমাকে যা প্রস্তাব আছে সব মাইনে নিলাম, হ্যাঁ, তারপরে ক্ষমতায় যদি বিএনপি যায় মানুষের ভোটে, তারপরে এগুলো একটা মানি না, কারণ 3 জোটের রূপরেখা তো না মানার কাহিনী আছে বাংলাদেশে। তো তার মানে কি বিএনপিতে এই যে বিএনপির স্বচ্ছতা বা আন্তরিকতা, এটা মানি না এবং একই জায়গায় প্রথম থেকে থাকবা, এই জায়গাটা তো বাংলাদেশের আগামী দিনের রাজনীতির ইন্টেনশনটা তো আপনার বুঝবার বা রেসপেক্ট করবার প্রয়োজন আছে। এখন আপনি যেভাবে চাচ্ছেন, যেটা চাচ্ছেন সেটাই আমাকে মেনে নিতে হবে, এটা তো গণতন্ত্রের কথা বলে। বাংলাদেশের কতগুলো সংস্কার হয়েছে আপনি চিন্তা করতে পারেন। এই যে 2 টার্মের বেশি বিএনপির মতো জায়গা থেকে যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করেন না, তাদের জন্য এগুলো কোনো ইস্যু না। তারপরে এই যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ভারসাম্য, 70 অনুচ্ছেদ এক জায়গায় চলে আসা, আপনার জুডিশিয়ালকে পৃথক করার জন্য ঐক্যবদ্ধ একটা মতবাদ আনা, ইলেকশন কমিশন কিভাবে গঠন করা হবে, এই বিষয়গুলা অনেকগুলা বিষয়, উত্তর পক্ষের বিষয়, নারী সংসদের বিষয়। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচন নিয়ে এখনো একমত হওয়া যায়নি, সেটা কি খুব গুরুত্বপূর্ণ নয় আগামী নির্বাচনের আগে? কারণ এরপরে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে তো আজকে বোধহয় আলোচনা, গতকালকে আলোচনা হলো, মোটামুটি একমত হয়ে গেছে তো, এবং সেখানে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব থাকবে না, হস্তক্ষেপ থাকবে না, সেই বিষয়ে একমত হয়েছে। মানে 2-1টা বিষয়, মৌলিক বিষয় 2-1টা যেটা নতুন, যেটা মানুষের মাথায়ও নাই, মানুষও জানে না, পিআরের বিষয়। হ্যাঁ, 2-1টা রাজনৈতিক দল, আমি জানি না তারা মিন করে এটা বলেন কিনা, নাকি কেওয়াজ লাগানোর জন্য বলেন, নাকি ইলেকশন প্রলম্বিত করবার জন্য বলেন। কারণ তো জামাত ইসলামের তরফ থেকে বলা হলো এই দাবি তুলে, আসলে আপনি কি মনে করেন যে তারা নির্বাচন পেছাতে চাচ্ছেন? কি কারণে ওনারা পিআরের প্রতি রিজিট হয়ে থাকবে হঠাৎ করে? ওনারা তো আন্দোলন করেছে কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য, হঠাৎ করে এখন পিআর ছাড়া চলবেই না, হাই হোসেন পিআর না হইলে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আপনি রাখেন না মানুষের জন্য, এটা আপনি কিছু রাখবেন, পিআর হবেই না কোনোদিন, আমরা বলিনি তো। বাংলাদেশের প্রেক্ষাপট, বাস্তবতা, ভৌগোলিক অবস্থা, প্রতিবেশী রাষ্ট্র, এখানকার আওয়ামী লীগের প্র্যাকটিক্যাল বাস্তবতা সব মিলে পিআরের সুবিধা অসুবিধা এই বিষয়গুলো আপনি বিবেচনায় নেবেন না। এখন আপনি পিআর চাপাই দিতে চান, পিআরের ভবিষ্যৎ কি, বর্তমান কি? আপনি এন্টি ইন্ডিয়ান পলিটিক্সের কথা মুখে বলতেছেন, কার্যত এন্টি ইন্ডিয়ান পলিটিক্সকে এখানে এস্টাবলিশ করবার জন্য আপনি ধান্দা করছেন, এবং তাদের অ্যাসাইনমেন্ট এখানে প্রতিষ্ঠা করবার জন্য ধান্দা করছেন, চেষ্টা করছেন। বাংলাদেশকে একটা ভার্নালি কেন ভারতের কেন বলছি আমি বলি, বাংলাদেশে পিআর সিস্টেমের যে বাস্তবতা, বাংলাদেশকে একটা ভঙ্গুর সরকার ব্যবস্থার মধ্যে প্রবেশ করতে হবে। একক সংখ্যাগরিষ্ঠ নেতা কেউ এখানে সরকার গঠন করে, ছোট ছোট অনেকগুলো রাজনৈতিক দল, তাদের অনাস্থা হয়ে গেলেই এখানে সরকার ভঙ্গুর হয়ে যাবে, নতুন সরকার
প্রয়োজন হবে, নতুন নির্বাচনের প্রয়োজন হবে। বাংলাদেশের মতো প্রেক্ষাপটে এই বাস্তবতা এখন পর্যন্ত ভায়াবেল কিনা এটা আপনার চিন্তা করবার প্রয়োজন। আরেকটা ব্যাপার আছে, আপনি আওয়ামী লীগ থাকবেন না, গাইতে ফেলবেন, মাইরে ফেলবেন, উল্টাই ফেলবেন, পাল্টাই ফেলবেন। আর ভাই ফেলেন না, কয়টা আওয়ামী লীগের পাল্টাই ফেলছেন? আমাদেরকেই তো প্রতিহত করতে হয়। তো আপনি আওয়ামী লীগ, আপনি ধরে নিলাম পিআরের ইলেকশন হইলো, আওয়ামী লীগ যদি জাতীয় পার্টিকে সমর্থন দিয়ে বলে যে আমাদের সব ভোটারদের দাও, তো ওরা তো সিট পাবে 100টা 90টা, হ্যাঁ? তো আপনি আওয়ামী লীগকে তোকে ইস্টাবলিশ করছেন, তো এই অ্যাসাইনমেন্ট কার সেটা তো আপনাকে বুঝতে হবে। আপনি ওই করে 3টে সিট পাবেন, ওই ধান্দায় আপনি আমার সার্বভৌমত্ব, আমার স্থিতিশীলতা সব নষ্ট করবেন কি করবেন না সেই চিন্তা, এটা তো আপনার ব্যক্তিকেন্দ্রিক চিন্তা। অ্যাজ এ হোল রাষ্ট্রের চিন্তা, দেশের চিন্তা, সার্বভৌমত্বের চিন্তা, স্থিতিশীলতার চিন্তা যদি আপনার মাথায় থাকতো, দেশপ্রেম যদি আপনার মাথায় থাকতো, আপনি এই প্রস্তাব আনতে পারতেন না। জি, ধন্যবাদ। শেষের দিকে জনাব নূর খান যদি আর কিছু যোগ করার থাকে আপনার। দেখেন, আমি একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে পিআর নিয়ে আমি বিতর্কে জড়াতে চাই না, তবে এইটা ঠিক যে আমার ভোটের কোনো গুরুত্ব থাকে না, কিন্তু বর্তমান যে ভোট ব্যবস্থায় একটা ভোটেরও যে একটা মূল্য আছে সেটা কিন্তু প্রতিষ্ঠা পাবে পিআরের মধ্য দিয়ে। এইটা কিন্তু একেবারে কম গুরুত্বপূর্ণ একটি বিষয় না, কারণ 999টা ভোট পেয়ে তিনি জিততে পারছেন না, 1000 ভোটে জিতে যাচ্ছেন। এই যে 999টা ভোট, এটা কিন্তু একেবারেই দুর্বল, মানে তাদের কোনো মূল্যই থাকলো না। পিআরের মধ্য দিয়ে কিন্তু ওই জায়গাটা আসবে। আজকে আপনি না করেন, আগামীতে করতে আপনার হবে, কারণ পরিস্থিতি তো ক্ষণে ক্ষণে পাল্টাবে। মানুষের চিন্তায় যত দূর সম্ভব ভালো চিন্তা সে করবে। আজকে যেমন ধরেন একটা প্রবণতা দাঁড়ায় গেছে, ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করা, ফ্যাসিবাদের ভূত চাপিয়ে দেওয়া, ফ্যাসিবাদের দোসর, এটা বলে আপনার মুখ বন্ধ করার সবচেয়ে সহজ পথ হচ্ছে ও ফ্যাসিবাদের দোসর, বা ও ফ্যাসিবাদকে আনতে চায়। এই জিনিসটার থেকে বেরিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোকে। কারণ আপনি ঠিক এই পদ্ধতিতে জামাতকে নিষিদ্ধ করছিলেন, যেই পদ্ধতিতে এখন অন্য রাজনৈতিক দলের উপর আপনি করছেন। এই জায়গাটি আপনাকে খোলামেলা আলোচনা হওয়া দরকার যে আমরা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ইনক্লুসিভ তো কোনো ব্যাপারেই রিকনসিলিয়েশন তো করতেই পারিনি, ইনক্লুসিভও থাকতে চাই না। এটা কেন? এই জায়গার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রথম 5ই আগস্টের পর থেকে আপনি বাংলাদেশের বড় 2টা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বক্তব্যগুলি রেকর্ড নিজেরা শোনেন। 5 তারিখের পর 2 মাস আপনি দেখবেন রিকনসিলিয়েশন অর ইনক্লুসিভ এই কথাগুলি ঘুরে ফিরে আসছে। এখন তারা ওই জায়গার ধারে কাছে মানে এই জায়গাগুলি আমাদের বুঝতে হবে। নিশ্চয়ই। জনাব মাসুদ কামাল। হ্যাঁ, সর্বশেষ যে পিআরে আসলো না, পিআরের বিপক্ষে একটা খুব বড় যুক্তি দেওয়া হয়। সেই বড় যুক্তিটা হলো যে সরকার ভঙ্গুর হয়ে যাবে, সরকার স্থিতিশীল হবে না। সরকার স্থিতিশীল হলেই কি ভালো হয়? আওয়ামী লীগ স্থিতিশীল গভর্নমেন্ট ছিল 15 বছর, খুব ভালো হয়েছে। বরঞ্চ তাতে সরকারের স্বৈরাচারী হওয়ার একটা সুযোগ থাকে। আমি ব্যক্তিগতভাবে পিআরের পক্ষে। আমি মনে করি যে এখন এইবারে যে প্রস্তাবটা আসছে, এটা বেসিক্যালি উচ্চ কক্ষে হাতে ক্ষমতাটা কি থাকছে? সবকিছু তো নিম্ন কক্ষই করবে। আইন